কখন শিখতে হয়, কখন জিততে হয়, ইস্টবেঙ্গল একটা আরএফডিএল। তো এই মুহূর্তে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে আমার মনে হয়েছে যে হিউজ মেজরিটি অফ ইস্টবেঙ্গল ফ্যান্স, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, কোচ, কারোরই ঠিক পরিষ্কার ধারণা নেই। এবং তার ফলস্বরূপই ইস্টবেঙ্গলের এই দুরবস্থা, মানে বছরের পর বছর। এবং এটা যে শুধু ইস্টবেঙ্গলে সীমাবদ্ধ তা নয়, গোটা ভারতীয় ফুটবলে এই রোগটা রয়েছে বা এই অজ্ঞানতাটা রয়েছে। কখন শিখতে হয়, কখন জিততে হয়, ইস্টবেঙ্গলের আরএফডিএল। তো আমাকে আজকাল বেশ কিছু ইস্টবেঙ্গল ফ্যান, অল্প বয়সী বোঝা যায় তাদের প্রশ্ন দেখলে, বোধহয় অনেকে স্টুডেন্ট, আমি যেখানে লেখালেখি করি টুইটারে, সেখানে অনেকে আমাকে জিজ্ঞেস করে, দাদা এই ছেলেটা কেমন, এই সুমনদের ছেলেটা কেমন, দাদা এই ছেলেটা কেমন, ওই ছেলেটা কেমন, ডেভিড কেমন। তার কারণ এটা বোধহয় পরিষ্কার হচ্ছে এখন অনেকের মধ্যে, যে আমি বা আমার মতন বেশ কিছু অল্প সংখ্যক ইস্টবেঙ্গল ফ্যান যারা দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তারা মোটামুটি যেসব প্লেয়ারদেরকে ভালো বলেছেন, তাদের দেখা গেছে যে তাদের কেরিয়ারটা উঠেছে, এবং যাদের বলা হয়েছে যে এরা ঠিক একটা সুবিধের নয়, তাদের কেরিয়ারটা ওঠেনি বা পড়ে গেছে। যেমন ধরুন, আজ থেকে প্রায় 1-2 বছর আগে আমি যে টুইটারে ফোরামে লেখালেখি করতাম, সেখানে আমি সুযোগ পেলেই জেসিনের নিন্দে করতাম, মানে টেকনিক্যাল কারণে নিন্দে, এমন নয় যে ওর ব্যক্তি জীবন নিয়ে কোনো কারণ। আমি এবং আমার আরও অনেকেই করতো। তো তখন বেশ কিছু ইস্টবেঙ্গল ফ্যান, অল্প বয়সী থেকে শুরু করে মধ্যবয়স্ক, কেউ কেউ আমার মনে আছে বিভিন্ন ফেক আইডি নিয়ে আসতো, এসে খুব চিল্লামিল্লি করতো। কেউ কেউ বলতো আমি মজিদ বাস্কারে খেলা দেখেছি ময়দানে বসে, র্যাম্পার্টে বসে। মানে তখন যত লোক খেলা দেখেছে, যেমন বাঙালদের নিয়ে একটা জোক আছে যে সবাই বলে আমাদের বিশাল বিশাল জমি আছে, দিঘি আছে, কিছুটা সত্যি, কিছুটা পেট বানানো, ফোপানো। তেমনই যারা মিডল এজেড, ধরুন 60s 70s যাদের বয়স এই মুহূর্তে, বা লেট 50s, তারা অনেকেই বলে যে আমরা র্যাম্পার্টে খেলা দেখেছি। মানে আপনার একটা সময় মনে হবে যে গ্যালারিতে বসে কেউ খেলা দেখতো না, সবাই র্যাম্পার্টেই খেলা দেখতো। সেটা মোটামুটি ইস্টবেঙ্গল মোহনবাগান দু তরফের ফ্যানদের মধ্যেই আছে, আমরা র্যাম্পার্টে খেলা দেখেছি, আমাকে বড় বড় জমি আছে, ছিল, দিঘি ছিল, সবারই দিঘি ছিল। তো কিছুটা যা হয়, মানে সমস্ত সমাজেই আছে ওরকম কিছু পেট বানানো গল্প। তো তাদের মধ্যে অনেকে রেগে যেত, তাদের মধ্যে অনেকে আবার খুব ক্লাব কর্মকর্তাদের ঘনিষ্ঠ, তারা রেগে যেত, তারা জেসিনকে এসব বলছে, এসব অনেক কথা বলতো। তো জেসিন মোটামুটি ফুটে গেছে। এখন আপনি বলতে পারেন আমি কি কোনো টুকটাক করেছি, বা যারা আমরা জেসিনের নিন্দা করেছি, না সেরকম কিছু নয়। শুধু যেটা করেছি যে একটু বোঝার চেষ্টা করেছি যে জেসিনের মধ্যে যে স্কিলগুলো আছে বা যে স্কিলগুলো নেই, সেটা ওকে কতদূর আগে নিয়ে যাবে, বা আগে যেতে গেলে ওকে কতটা পিছনে টেনে ধরবে, তার ভিত্তিতেই বলা। এমন নয় যে জেসিনের কুষ্টি বিচার করেছি, ওদের বা কুষ্টিও বিচার করতে পারবি না, মানে যারা দক্ষিণ ভারতের, কেন এক একজনের 2-3টে করে ফেক সার্টিফিকেট থাকে। তো আপনি যদি কুষ্টি বিচার করতে যান, কুষ্টি জিনিসটা মানে প্রথমত অতটা সায়েন্টিফিক নয়, সেটা নিয়ে অনেক দ্বিমত অনেক আছে। কিন্তু মোটামুটি করতে গেলে আপনার যেটা লাগে হচ্ছে জন্মের স্থান, জন্মের সাল এবং সময়। তা স্থানটা নয় ঠিকঠাকই এরা বলে দেবে, কিন্তু এই সালটা বা বছরটা বলতে গেলে অনেকেই ঘেটে যাবে, কেন এদের অনেকেই 3-4টে ফেক সার্টিফিকেট থাকে। তো কোনটা আসলে আপনি জানেন না। যে ধরুন হয়তো 22 বছর বয়স নিয়ে খেলছে ডেভেলপমেন্ট লিগে, তার হয়তো অ্যাকচুয়াল বয়স হয়তো 25, যে বলছে হয়তো তার 20-21, তার হয়তো 23-24। তো জেসিন তো ফুটে গেল। তারপর ধরুন হিমাংশু জাংরা, সেই হিমাংশু জাংরার যে গডফাদার ছিল, উনি একটা ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন, ক্লাবটা বেচে দিয়ে এখন শুধু সোশ্যাল মিডিয়ায় হইচই করার, মাঝে মধ্যে যখন দেখে নিজে অন্তরালে চলে যাচ্ছে, টোটালি কিছু একটা উল্টোপাল্টা একটা কমেন্ট করে দেবে। তো সেই ব্যক্তি এবং তার সাঙ্গপাঙ্গ অনেকে ছিল, মানে ভক্ত ছিল অনেক ইস্টবেঙ্গল ফ্যানদের মধ্যেও। তো তারা খুব জাংরা জাংরা করতো। তো আমি জাংরার খেলা গত বছর হঠাৎ একটা ব্যক্তিগত কাজে আমার কলকাতায় যেতে হয়েছিল,
তখন আমি বেশ কিছু RFDL এর ম্যাচ আর আই লিগ 2 এর ম্যাচ দেখেছিলাম। তো ওখানে হিমাংশু জাংরা খেলেছিল। তার আগে টিভিতে দেখেছিলাম, মানে অনলাইনে দেখেছিলাম জাংরার খেলা, কিন্তু তখন মাঠে বসেও খেলা দেখেছিলাম। এবং জাংরা খেলা দেখে আমার মনে হয়েছে এর শিক্ষায় অনেক ত্রুটি আছে। সেই কথাটা কিন্তু স্টিফেন কনস্ট্যান্টাইন বলেছে বিভিন্ন ইন্টারভিউতে তার আগেও। স্টিফেন অতটা বোঝায়নি, এবং আমার আজকের দিনে দাঁড়িয়ে আর কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। মানে আগে সেই সময় আমি যখন এই কথাগুলো লিখেছিলাম টুইটারে, তখন কিন্তু আমি এর ব্যাখ্যা দিয়েছিলাম। তো আজকের দিনে দাঁড়িয়ে আমার সময় নেই হিমাংশু জাংরাকে নিয়ে আবার আলোচনা করা, রেট্রোস্পেক্টিভ আলোচনা করা। সেরকমই জেসিনকে নিয়েও আর কোনো ইচ্ছে নেই। অতুলকে নিয়ে একসময় করেছিলাম, লোকে তো যারা বাঙালি আছে ইস্টবেঙ্গল ফ্যান, অতুলনীয় অতুল, অতুলনীয় অতুল বলে তারা খুব রেগে গিয়েছিল যখন বলেছিলাম আমি। এবং ধরুন আমার ইউএসএতে এক ভালো বন্ধু আছে ইস্টবেঙ্গল ফ্যান, এবং অনেক আরও, শুধু যে বিদেশ থেকে বলেছে তা নয়, কলকাতাতেও একটা ছেলে আছে ভালো স্টুডেন্ট, মেডিকেল পড়ছে গভর্নমেন্ট কলেজে, মানে মেরিট বেসিসে, ওই বাবা মায়ের পয়সায় নয়, বাপের পয়সায় প্রাইভেট কলেজে নয়, ওয়ান অফ দ্য রিনাউন্ড কলেজে। সেও একটু মানে ওই ঠোঁট কাটা টাইপ। তো এরা অনেকেই বলেছে, কিন্তু শুধু যে আমি একা বলেছি তাই না। তো সে অতুল অতুল করতে গিয়ে বাঙালি একটা শুভেন্দু মান্ডিকে হারিয়ে ফেললো। শুভেন্দু মান্ডি ফ্রাস্ট্রেটেড হয়ে ছেড়ে চলে গেল, প্রফেশনাল ফুটবল ছেড়ে চাকরি নিয়ে চলে গেল। সে অতুলও এখন তাকে অতুলনীয় তার বিলুপ্তি, আকস্মিক ও অতুলনীয় তার বিলুপ্তি। তো এই অতুল গেল, জাংরা গেল, তারপর ওই কি একটা অনিকেত যাদব একটা ছেলে ছিল না, তাকে কেন স্টিফেন খেলাচ্ছি না সেই নিয়ে টাকলাকে খুব খিস্তে খাস্তে অনেক হয়েছিল। তো অনিকেত যাদবের খেলাতেও কিছু টেকনিক্যাল ত্রুটি আমার নজরে এসেছিলো, সেগুলো নিয়ে বলেছিলাম। তো অনিকেত যাদবকে নিয়ে কিন্তু তারপর আমরা খুব একটা দেখছি না। তো এবার আসা যাক, অনেকে বলছে যে এখানে নয়, মানে এখানে তো ইউটিউবে তো আমি জাস্ট ভিডিওটা শেয়ার করি, এইটা কোনো চ্যানেল নয় যেখানে একটা ইন্টারাক্টিভ। আমি জানি যে অনেকে কমেন্ট করে, কিন্তু সেই কমেন্টগুলো আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব না, কেননা এটাকে আমি কোনো ইন্টারাক্টিভ চ্যানেল হিসেবে বানাইনি। আমি মাঝে মধ্যে কী করতাম, আমি যেখানে রয়েছি এই মুহূর্তে কর্মসূত্রে যেই দেশে, সেখানে দুর্গাপুজোর কিছু ক্লিপস তুলতাম, ভিডিও ক্লিপস। তো সেইগুলো খুব জনপ্রিয় মানে এখানকার স্থানীয় বাঙালিদের মধ্যে। কিন্তু কী হতো, ওই ভিডিওগুলো মোবাইলে থাকতো, মোবাইল মানে বদলে ফেললে মোবাইলের সাথে সাথে হারিয়ে যেত ক্লিপ টিপগুলো। তা আমি ভাবলাম একটা তাহলে ইউটিউবে একটা খুলে একটা পেজ খুলে ওখানে আপলোড করে রেখে দেওয়া যাক। তো ওটা করার পর তারপর কী হলো, টুইটারে দেখি অনেক কিছু লিখে বোঝাতে গেলে অনেক সময় লাগবে, স্থান অতটা নেই, মানে অতটা স্পেস অ্যালাউ করে না টুইটার। তাই সেই জন্য অডিও বানিয়ে ওগুলো আপলোড করে। এটা কোনো মানে ওই অর্থে চ্যানেল নয় যে মানে এখানে ইন্টারাক্ট করুম, অনেকে কমেন্ট করে, তো আমি চেষ্টা করি যে কমেন্টগুলো যদি রেলিভেন্ট হয় তাহলে সেই কমেন্টগুলো নিয়ে পরের অডিওতে কিছু আলোচনা করা। ইরেলিভেন্ট হলে কিছুই করি না, আর একদম উল্টোপাল্টা কথাবার্তা হলে, মানে পাগলে প্রলাপ হলে এগুলো ডিলিট করে দিই। আর কেউ যদি একদম এসে উল্টোপাল্টা একদম কথা বলে তো তাকে ব্লক করে দিই। বললাম না, এটা কোনো পেশাদার কোনো মঞ্চ নয়, এটা জাস্ট একটা ফোরাম বা স্টোরেজ ফর অডিও ক্লিপস আর ভিডিও ক্লিপস। আর আমি যেখানে লেখালেখি করি সেখানেও একই প্রথা অবলম্বন করি। যদি দেখি কারণ মগজে একটুখানি স্ক্রু ঢিলা আছে, মানে সে সুস্থ তর্ক বিতর্কের জন্য যোগ্য নয়, অযোগ্য, তাকে সেখান থেকে পার্মানেন্টলি ব্লক করে দিই। অন্তত ইনডেফিনাইটলি, পার্মানেন্টলি বলা উচিত না, ভবিষ্যৎ আমরা জানি না, ইনডেফিনাইটলি। যাকে তো এই যে বলছিলাম যে অনেকে জিজ্ঞেস করে দাদা এ কেমন সে কেমন, তো কখন শিখতে হয় কখন জিততে হয়। অনেকেই আপনারা দেখে থাকবেন যে ইতিহাসে যখনই কোনো আন্দোলন বা যুদ্ধে শেষের দিকে যে একটা পক্ষের মানে কোনো একটা তরফ তো হেরে যায়, তো যেই পক্ষ ধরুন হেরে যাচ্ছে তারা কী করে, শেষের দিকে শিশুদের যুদ্ধে নামিয়ে দেয়, বা কোনো সংগ্রামে ধরুন কোনো গেরিলা ওয়ারফেয়ার হচ্ছে, যখন আপনি দেখবেন যে শিশুদের বা অল্প বয়সীদেরকে টিনেজারদের নামিয়ে দেওয়া হয়েছে, তখনই বুঝবেন এরা শেষের দিকে। তো ঘটনাচক্রে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গলে যারা ক্লাব লিডারশিপ আছে, নিতু বা অনেকে, বা ইস্টবেঙ্গলের যে মিডিয়া হ্যান্ডেল, তারা খুব আন্ডার 13 RFDL এর ম্যাচ নিয়ে হইচই করছে।
মানে আরএফডিএলে বারবার নিজেদের উইনার বলছে, কখনো বলছে ইস্ট জোন উইনার, কখনো বলছে দিল্লি জোন উইনার, মানে প্রত্যেকটা ধাপে উইনার। আর নিতু মানে বাইট দিচ্ছে আমরা এই বছর ছোটদের বড় ম্যাচ জিতেছি, আন্ডার 13-এ বড় ম্যাচ জিতেছি, মানে বড়দের বড় ম্যাচ, ইস্টবেঙ্গল যেটা বড়দের ক্লাব সেই ব্যাপারটা নিয়ে সেই ব্যাপারটা আড়াল করে রাখা হচ্ছে। তো আশা করি ইস্টবেঙ্গলের অবস্থা ওইসব ইতিহাসে যা হয়েছে সেরকম হবে না, মানে বিলুপ্ত হয়ে যাবে না, কিন্তু এটা একটা বাজে একটা ট্রেন্ড। এই যে ইস্টবেঙ্গলের ফ্যান পেজরা, ইস্টবেঙ্গলের নিতু বা সিনিয়র লিডারশিপে যারা আছে তারা বারবার করে আন্ডার 13 লেভেলের ছেলেদের কৃতিত্ব নিয়ে হইচই করছে, আরএফডিএলে আন্ডার 17-এর, এটা খুব একটা ভালো লক্ষণ নয়। এবার সেই জন্যই বলছি যে একটা যে ইউথ লেভেলের যে কোনো টুর্নামেন্ট, তার মূল উদ্দেশ্য কী, সেই উদ্দেশ্য থেকে আমরা সরে গেছি। উদ্দেশ্য থেকে সরে গিয়ে অন্য উদ্দেশ্যে এই লিগগুলোকে আমরা ব্যবহার করছি, আমরা হইচই করার জন্য ব্যবহার করছি। একটা আরএফডিএলে যে এটা বোধহয় 3rd সিজন, তাই তো 3rd না 4th, বোধহয় 3rd সিজন। এই আরএফডিএলে দেখবেন মোটামুটি সবচেয়ে সফল দল হচ্ছে যে রিলায়েন্সের নিজস্ব যে একাডেমিটা আছে RFYC, রিলায়েন্স ফাউন্ডেশন ইয়াং চ্যাম্পস। তো তারা মোটামুটি সবচেয়ে মানে কনসিস্টেন্ট এবং গুড পারফর্মার এই লিগের ভিত্তিতে, কিন্তু সেখান থেকে দেখবেন খুব বেশি ছেলে বেরোয়নি, মানে RFYCটা অনেকদিন ধরে চলছে, তো খুব বেশি ছেলে বেরোয়নি। তো এইভাবে একটা ইউথ লিগে আপনি চ্যাম্পিয়ন হচ্ছেন, লাভটা কি যদি সেখান থেকে ছেলে না বেরোয়? সেরকমই ধরুন, তর্কের খাতিরে ধরলাম ইস্টবেঙ্গল আরএফডিএলটা এবার জিতলো বিনোর কোচিংয়ে, তারপর ধরলাম নেক্সট জেন যে কাপ হবে, মানে ইংল্যান্ডে কয়েকটা ইউথ টিমের সাথে ভারতের কিছু ইউথ টিম মিশিয়ে টপ 4টে বোধহয় এরকম কিছু একটা ব্যাপার একটা, তো সেখানে ধরলাম চ্যাম্পিয়ন হলো, কিন্তু ফাইনালি সেখান থেকে নতুন কোনো মুখ পেলাম না আমরা। মানে শ্যামল তন্ময় এদেরকে তো আর নতুন মুখ বলবে না, এরা অলরেডি আইএসএল টিমের জন্য সিলেক্টেড। তো সেই ক্ষেত্রে আমার লাভটা কি? আমি চ্যাম্পিয়ন হলাম কিন্তু কোনো ছেলে বেরোলো না, তো পয়সা শ্রাদ্ধ স্রেফ। তো সেই জন্য বলছি যে এই ব্যাপারটা তো কিন্তু একটু নজর দেওয়া উচিত যে ইন্ডিভিজুয়াল প্লেয়ার ডেভেলপমেন্ট হচ্ছে কি না, না তো পুরোই অর্থের অপচয়, সুযোগের অপচয়। যে সুযোগটা সদ্ব্যবহার করে আমাদের প্লেয়ার তৈরি করার কথা, সেই সুযোগটা অসৎ ব্যবহার করে আমরা জাস্ট ম্যাচ জেতা, ট্রফি জেতার চেষ্টা করছি, জুনিয়র লেভেলে প্লেয়ার তোলার চেষ্টা করছি না। তো অনেকে যেমন কয়েকদিন আগে বলেছিল একটা বিশ্বমানের গোল করেছে একটা আইএসএলের একটা প্লেয়ার, তাকে নিয়ে কেন কোনো পোস্ট করছি না, ভিডিও শেয়ার করিনি, লেখালেখি করিনি। তার কারণ আমার মনে হয়েছে সে ছেলেটা যেইভাবে খেলছে আরএফডিএলে, যেইভাবে গোলগুলো করছে, ওটা কোনো সঠিক সিদ্ধান্ত নয়, সঠিক পথ নয়। আপনাকে যদি আইএসএলে খেলতে হয় তাহলে আপনার মাথায় সেই চিন্তাভাবনাগুলো রাখা উচিত যাতে করে আপনি আইএসএলে সফল হবেন। ধরুন আইএসএলে আপনি পারবেন না বা আটকে যাবেন, এমন কোনো স্কিল সেট আপনার কিন্তু, বা এমন কোনো ব্যবহার বা বদভ্যাস আপনার কিন্তু আরএফডিএলে ব্যবহার করা উচিত নয়। তো ঘটনাচক্রে এই ছেলেটা যেভাবে গোলগুলো করেছে আরএফডিএলে, সেইভাবে কিন্তু সিনিয়র লেভেলে গোল করা সম্ভব নয়। একটা সময় কি হতো ক্রিকেটে, এখন হয় কি না জানি না, এখন বোধহয় হয় না, এখন ক্রিকেটে খুব টেকনিক্যালি অনেক মানে ত্রুটিযুক্ত অনেক প্লেয়ারকে আমি দেখতে পাই। সৌরভ গাঙ্গুলি যখন খেলতো, ওর লেগ সাইডে বা অন সাইডে একটু প্রবলেম ছিল। তো সৌরভ যখনই সুযোগ পেত, ধরুন রঞ্জি খেললো বা দুলীপ ট্রফি খেললো, তো চেষ্টা করতো অন সাইডে প্র্যাকটিস করা। মানে ও অফ সাইডে তো বলতো না কিং অফ অফ সাইড, যেটা ওকে রাহুল দ্রাবিড় বলতো, অফ সাইডে বল পেলেও 4-6 মারবে, 4 তো মারবে স্কোয়াড ড্রাইভ করে। কিন্তু সৌরভ চেষ্টা করতো যখন ডোমেস্টিক খেলছে বা একটা লেসার লেভেল, ওর অন সাইডটাকে তৈরি করা, মানে যেখানে ওর ত্রুটি রয়েছে বা খামতি রয়েছে। তো আমি দেখছি যে বিনোরানা ছেলেরা যারা ধরুন আইএসএল স্কোয়াডে আছে, তারা যে খামতিগুলো নিয়ে উঠে গেছে আইএসএলে, বিনোর কল্যাণে বা নিতুর কল্যাণে বা কোয়াদ্রাতের কল্যাণে, সেই খামতিগুলো দূরে কোনো প্রচেষ্টা নেই, বরঞ্চ সেই খামতিগুলো আরও ব্যবহার করছে তারা, আরও ভীষণভাবে ব্যবহার করছে আরএফডিএলে। তো সেই করে হয়তো আরএফডিএলে তারা বিশাল কিছু
হনু হয়ে যাবে, কিন্তু আগামী দিনে আবার আটকে যাবে তারা। যেমনভাবে হিমাংশু জাংরা, জেসিন, আতুলদের যেই হাল হয়েছে, এদেরও সেই হালটাই হবে। তো আমার এটা থেকে ভালো লাগছে যে শ্যামল বেসরা ও কিন্তু একটা নতুন কিছু করার চেষ্টা করছে, যেটা আমার সতীর্থ এক ইউএসএ থাকা এক ফ্যান বলল। প্রথমে বলছিল যে ও বলটা খুব একটা ধরে খেলছে না, মানে আরএফডিএল এই বল, মানে এই মুহূর্তে খেলছে না। শুরুর দিকে খেলতো যখন কলকাতা লেগটা হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে খেলছে না। তারপর ওর সাথে আমি একটু আলোচনা করলাম 1:1, যে শ্যামল এখন চেষ্টা করছে বক্স টু বক্স সেন্ট্রাল মিডিও হিসেবে নিজেকে তৈরি করার, এবং সেই জন্য দেখবেন আর আইএসএলের জন্য তৈরি করা। তো আইএসএলে শ্যামল জাস্ট একটা ম্যাচে 45 মিনিট খেলেছে, শেষ ম্যাচটা। তো ওকে দাঁড়াতে হবে, এবং সেটা সৎভাবে এবং সঠিকভাবে ওকে দাঁড়াতে হবে। সেক্ষেত্রে ও আইএসএলে এসে একটা 19 বছরের ছেলে বল ধরে রাখবে, কন্ট্রোল করবে, এটা সম্ভব নয়। সব কিছু একটা প্রসেস আছে, যেখানে আপনার ইন্ডিয়ান ন্যাশনাল টিমেরই এমন কোনো মিডিও নেই, সেন্ট্রাল মিডিও, যে বল ধরে খেলতে পারে। একমাত্র মহেশ পারে কিছুটা। মহেশ মোটামুটি উইংয়ে বলটা ধরে রাখতে পারে। তো শ্যামলকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। তো প্রথমে ওকে বল ধরা ছাড়া কুইক এক্সচেঞ্জ অফ বল করতে হবে, বল ধরবে ছাড়বে এইগুলো। ও সেটাই কিন্তু এই মুহূর্তে করছে আরএফডিএলে, যে দিল্লি লেগটা হচ্ছে সেকেন্ড ফেজটায়, কলকাতাতে করেনি। এবং ও কী করছে, সারাক্ষণ ওপর নিচ করছে। ডিফেন্সে গেলে যে সবসময় ট্যাকেল করছে তা নয়, ও ঘাড়ে এসে নিঃশ্বাস ফেলছে ডিফেন্ডারে, মানে ক্লোজ ডাউন করছে। তো এটা থেকে ভালো লাগলো যে সৌরভ গাঙ্গুলিরা যেটা করতো, নিজের যেটা নেই তার মধ্যে সেটাকে তৈরি করার চেষ্টা করতো যখন রঞ্জি খেলতো। তো শ্যামল বেসরাও এই মুহূর্তে সেটাই করছে। এই যে, এবং কখন শিখতে হয় কখন জিততে হয়। আপনি ধরুন স্কুল কলেজে নিশ্চয়ই সবাই ফার্স্ট হতে চায়, আমিও ব্যক্তিগতভাবে একাধিকবার হয়েছে, আপনাদের মধ্যে নিশ্চয়ই এরকম অনেকেই আছেন যারা হয়েছে। তো যারা হননি তাদের পক্ষে ব্যাপারটা বোঝাটা একটুখানি কঠিন হয়তো, যে ধরুন লাস্টের দিকে র্যাঙ্ক করতো, তার পক্ষে একটু মুশকিল ব্যাপারটা। তো বলে দিই, যেহেতু আমি ব্যক্তিগতভাবে ধরুন আমার স্কুল কলেজে হয়েছে অনেকবার ঘটনাচক্রে, দুটো একটা অ্যাঙ্গেল থাকে। একটা হচ্ছে আপনাকে ফার্স্ট হতে হবে, আর একটা হচ্ছে আপনার জ্ঞানটাকে বাড়াতে হবে, শিক্ষাটাকে বাড়াতে হবে। মানে আপনি ক্লাস 8 যখন ফার্স্ট হতে চান, আপনি নিশ্চয়ই এটাও চান যে আপনি যেন ক্লাস 9 ফার্স্ট হন, বা আপনি ধরুন 11 যখন করছেন আপনি চান যে 12 ফার্স্ট তো বড় ব্যাপার, মানে আপনার বোর্ড এক্সাম হয়ে গেল, অন্তত স্কুল লেভেলে যাতে ফার্স্ট হন উইদিন স্কুল, বা আপনি যখন কলেজে পড়ছেন আপনার ক্লাসের মধ্যে হন। তো সেক্ষেত্রে একটা হচ্ছে আপনার ফার্স্ট হওয়ার পড়াশোনা, আর একটা হচ্ছে আপনার জ্ঞান বাড়ানোর পড়াশোনা। মানে ক্লাস 8 এক্সামে আপনি ধরুন ফার্স্ট হওয়ার জন্য কিছু পড়াশোনা করলেন, কিন্তু ক্লাস 9 যাতে হতে পারেন তার জন্য কিছু পড়াশোনা করতে হয়। এই কিছু যেটা বাড়তিটা করতে হয়, এটা অনেকেই করে না। তার জন্য অনেকে দেখবেন ক্লাস 8 ফার্স্ট হয়ে তারপর 9 হারিয়ে যাচ্ছে, বা 10 ভালো র্যাঙ্ক করলো, 11-12 হারিয়ে গেল। ব্যালেন্সটা তারা রাখতে জানে না বা রাখে না। তো এই যে আপনারা অনেকে হইচই করছেন, আরএফডিএল এই হলো সেই হলো, সেমিফাইনালে উঠে গেল, আপনারা কিন্তু একবারও ভাবছেন না যে নতুন ছেলেরা ইন্ডিভিজুয়ালি গ্রো করছে না, বেশিরভাগ করছে না। এটা একটা চিন্তার বিষয়। ঠিকঠাক কোচিং কি হচ্ছে দেখে তো মনে হচ্ছে না। মানে যে যাই মুখে দাবি করুক, কাজটাই আসল তো হচ্ছে না। তো এই ব্যাপারটা চিন্তার বিষয়। আর যেটা আগেও আমি অনেকবার বলেছি, যে কি করে বুঝি যে কোন ছেলেটা দ্বারা হবে, কোন ছেলেটার দ্বারা হবে না, খুব একটা কঠিন নয়। আমার শুধু মাথায় থাকে, ধরুন এটা আমার শুধু না, মানে অনেকেরই থাকে, সে অনেকটা দুর্ভাগ্যজনকভাবে খুব কম সংখ্যক। তো ঘটনাচক্রে সেই কম সংখ্যক কিছু মানুষের সাথে আমার ব্যক্তিগত আলাপ আছে। তো আপনাকে ভাবতে হবে যে একটা ছেলেকে আইএসএলে ভালো করতে গেলে কী কী তার স্কিল সেট থাকা দরকার। এবার দেখতে হবে যে ওই স্কিল সেটগুলো তার মধ্যে লেসার লেভেলে আছে কি না, বা সে যখন ধরুন আরএফডিএল খেলছে বা কলকাতা লিগ খেলছে, সেই স্কিল সেটগুলো ওর মধ্যে আছে কি না। যদি দেখেন নেই, এবং ও অন্য এমন একটা স্কিলের ভরসায় খুব ভালো রেজাল্ট করছে কলকাতা লিগে বা আরএফডিএলে, যে স্কিলটা আইএসএলে প্রযোজ্য নয়, বা আইএসএলে যে স্কিলটার কোনো কার্যকরিতা থাকবে না, বুঝবেন এর দ্বারা হবে না। যেমন ইস্টবেঙ্গল অনেক স্ট্রাইকার নিয়েছে, বাঙালি অবাঙালি, জুনিয়র লেভেলে,
তাদের মধ্যে একমাত্র দেবজিৎ রয়কে ছাড়া আর কাউকে এই পর্যন্ত দেখে মনে হয়নি যে অ্যাজ আ নাম্বার 9 ভালো কিছু করতে পারে। ইনফ্যাক্ট গোটা ভারতে এই মুহূর্তে যারা ধরুন খেলছে আই লিগে বা আইএসএলে, এদের একটা ভারতীয়কে দেখেও কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়নি যে এরা নাম্বার 9 হিসেবে ভালো কিছু হতে পারে। হয়তো উইং হাফ হিসেবে কেউ কিছু করতেও পারে, কিন্তু নাম্বার 9 হিসেবে যেই স্কিলগুলো দরকার আপনার আইএসএল লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলে ভালো করার, সেটা কিন্তু আমি এখনও পর্যন্ত কারোর মধ্যে দেখিনি। অল্প বয়সীদের মধ্যে এই দেবজিৎ রায়ের মধ্যে দেখেছি, এবং হয়তো এরকম আরও ছেলে থাকতে পারে বাংলার কোনো কোচিং ক্যাম্পে, কিন্তু আপনারা তো কয়েক মাস আগেও দেবজিৎ রায়ের নাম জানতেন না, তাই তো? সুতরাং এরকম ছেলে কিন্তু আরও থাকতে পারে দেবজিৎ রায়ের মতন। তো এদের স্কাউট করতে হবে। র্যান্ডাম কে কোথায় কতগুলো গোল করলো দেখে নিয়ে চলে এলেন, এটা কোনো কাজের কথা নয়। কেন, গোল আপনি অনেকভাবেই করতে পারেন, কিন্তু যেইভাবে গোলগুলো করছেন আপনি একটা লেসার লেভেল, ধরুন একটা আই লিগ 2-তে বা আরএফডিএলে বা ক্যালকাটা ফুটবল লিগে, সেইভাবে কি আপনি আইএসএলও গোল করতে পারবেন? খুব সম্ভবত না। সেই জন্যই কিন্তু এই ছেলেরা কেউ দাঁড়ায় না, এবং সেই জন্যই কিন্তু ইগস্টি ম্যাচ কান্নাকাটি করছে, গোটা ভারত কান্নাকাটি করছে, ভারতে কোনো স্ট্রাইকার নেই তো, মানে ইন্ডিয়ান ন্যাশনাল টিমে খেলার মতন নাম্বার 9 কেউ নেই এই মুহূর্তে। আপনি কাউকে নাম্বার 9 পরিয়ে দিতেই পারেন, কিন্তু সত্যিকারের ভেতর থেকে যে নাম্বার 9 সেটা কেউ নেই। সেটা আমি বললেও নেই, না বললেও নেই, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, সেটা ফ্যাক্ট। এবং কেন নেই তার কারণ হচ্ছে এই যে আপনারা ফ্যানরা এরকম, কোচরা এরকম, কর্মকর্তারা এরকম, আপনারা সঠিক লোককে সিলেক্ট করেন না, সঠিক লোককে গ্রুম করেন না, উল্টোপাল্টা স্ট্যাটিস্টিক্স দেখে কাউকে স্কাউট করে নিয়ে এলেন বা স্ট্যাটিস্টিক্স দেখে কাউকে প্রমোট করে দিলেন, আসল ব্যাপারটাই বুঝলেন না। তো আশা করি অনেকটাই ছুঁতে পারলাম কখন শিখতে হয়, কখন জিততে হয়। সকলে ভালো থাকবেন।